পঞ্চতন্ত্রের গল্প ধার্মিক এবং অধার্মিকের বিবাদ। এক গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে ভীষণ ভাব। তাদের একজন ছিল ভীষণ ধার্মিক, অন্যজন অধার্মিক। ধার্মিক লোকটাকে বলা হতো ধর্মবুদ্ধি, অধার্মিক লোকটার নাম ছিল পাপ বুদ্ধি। একদিন পাপ বুদ্ধি ভাবল, আমি ভীষণ গরিব, আমি মূর্খ, আমি ধর্মবুদ্ধিকে নিয়ে অন্য দেশে যাব, সেখানে গিয়ে ব্যবসা করব, প্রচুর টাকা আয় করব, ধনী এবং সুখী হব, এই বন্ধুকে বঞ্চিত করব। মনে মনে এই কথা চিন্তা করে পাপ বুদ্ধি গেল ধর্মবুদ্ধির বাড়িতে। সে ধর্মবুদ্ধিকে বলল, তুমি তোমার বুড়ো বয়সের কথাটা একবার ভেবে দেখেছো কি? নাতি নাতনিরা যখন গল্প শুনতে চাইবে তখন কি গল্প বলবে? গ্রামে বসে কতই বা রোজগার করো। চলো আমরা বিদেশে গিয়ে ব্যবসা করি, তবে জীবনটা একেবারে পাল্টে যাবে। ধর্মবুদ্ধি ছিল খুব সাদাসিধে স্বভাবের মানুষ। সে বলল, তাহলে চলো বিদেশে রওনা হই, তুমি বাড়ি গিয়ে তৈরি হও। পরদিন সকালে ধর্মবুদ্ধি এবং পাপ বুদ্ধি বিদেশের দিকে রওনা হলো। ভগবানের কৃপায় তারা ভালোভাবে ব্যবসা করলো, প্রচুর ধনরত্ন উপার্জন করলো। লাভের টাকা নিয়ে দেশের পথে ফিরতে লাগলো। গ্রামের কাছাকাছি এসে তারা একটা বিরাট বটগাছের তলায় বসলো। দুই বন্ধুতে বটগাছের তলায় বসে বিশ্রাম নিল। নানা বিষয়ে গল্পগুজব করতে লাগলো। পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, এত ধনরত্ন নিয়ে দেশে ফেরা উচিত হবে না। ধর্মবুদ্ধি বলল, এসব এখানে ফেলে রাখবো কি করে? পাপ বুদ্ধি বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা এই ধনরত্ন সমান দুভাগে ভাগ করব, নিজেদের কাছে সামান্য কিছু রেখে বাকি থলেতে ভরে গাছের তলায় লুকিয়ে রাখবো, তারপর গ্রামে ফিরে যাব। কথা মতো পাপ বুদ্ধি আর ধর্মবুদ্ধি দুটো গর্ত খুঁড়ল, প্রায় সমস্ত ধনরত্ন তার মধ্যে রেখে বাড়ি ফিরে এলো। গ্রামে ফিরে এসে তারা দুজন পরম সুখে দিন কাটাতে লাগলো। কিছুদিন বাদে ধর্মবুদ্ধির মেয়ের বিয়ের জন্য কিছু টাকার দরকার হলো। ধর্মবুদ্ধি পাপ বুদ্ধির বাড়িতে গিয়ে বলল, চলো বন্ধু, টাকা তুলে নিয়ে আসি। পাপ বুদ্ধি বলল, আমারও কিছু টাকার দরকার। তখন তারা সেই বটগাছে তলাতে এলো, অনেক খোঁড়াখুড়ি করলো, কিন্তু কেউ কোনো ধনরত্ন পেল না। পাপ বুদ্ধি মাথায় হাত দিয়ে বসলো। সে বলল, ছি ছি, তুমি শেষ পর্যন্ত এমন কাজ করলে? তুমি ছাড়া এই ধন সম্পত্তির কথা আর কেউ জানতো না। ধর্মবুদ্ধি কঠিন গলায় বলল, দেখো, আমি ভালো কাজ করি বলে সবাই আমাকে ধর্মবুদ্ধি নামে ডাকে। আমি কারো টাকা চুরি করিনি। দেখো, টাকা পোতার সময় তুমি ও আমি ছাড়া আর কেউ ছিল না। আমার সন্দেহ আর তুমি সমস্ত টাকা চুরি করে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। ভালো চাও তো আমার অর্ধেক বকরা এখনই আমাকে দিয়ে দাও। এইভাবে দুজনে ঝগড়া করতে করতে রাজার কাছে গেল। সব শুনে রাজপুরুষরা বলল, তোমাদের এই ব্যাপারে কেউ সাক্ষী আছে কি? তোমরা একে অন্যকে দোষী বলছো, কিন্তু লিখিত প্রমাণ কোথায়? ধর্মবুদ্ধি বলল, না, আমাদের কাছে কোনো লিখিত প্রমাণ নেই। পাপ বুদ্ধি বলল, আমরা যে বিরাট বটগাছের তলায় ধনরত্ন পুঁতেছিলাম, দরকার হলে সেই বটগাছ সাক্ষী দিতে পারবে। বটগাছ বলে দেবে কে চোর। রাজপুরুষেরা তার কথা শুনে অবাক হয়ে গেল। গাছ কি করে সাক্ষী দেবে? তারা ভেবে পাচ্ছে না। রাজা বলল, ঠিক আছে, কালই আমরা গাছের কাছে যাব। গাছকে সাক্ষী রেখে ওখানে বিচার সভা হবে। পাপ বুদ্ধি বাড়িতে এসে তার বাবাকে সব কথা খুলে বলল। বাবা জানতো যে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে ঠকিয়ে বহু টাকা চুরি করেছে। বাবা বলল, বলো, আমি কিভাবে তোমায় সাহায্য করব? পাপ বুদ্ধি বলল, তুমি ওই বটগাছের কোটরে লুকিয়ে থাকবে। যখন রাজপুরুষেরা জিজ্ঞাসা করবে, তুমি বলবে ধর্মবুদ্ধি চোর। পরের দিন সকালে ধর্মবুদ্ধি, পাপ বুদ্ধি আর রাজপুরুষেরা
গাছের তলায় এলো। পাপ বুদ্ধি চিৎকার করে বলল, পুরনো বট গাছ, তুমি বলো আমাদের দুজনের মধ্যে কে চোর? পাপ বুদ্ধির বাবা গাছের কোটের মধ্যে বসেছিল। সে বলল, ধর্ম বুদ্ধি চোর। এসব ব্যাপার দেখে রাজপুরুষেরা অবাক হয়ে গেল। তারা বলল, ছি ছি, ধর্মবুদ্ধি, তুমি আমাদের মিথ্যে কথা বলেছো। পাপ বুদ্ধির টাকা তুমিই চুরি করেছো, তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। ধর্মবুদ্ধি বলল, আমায় কিছুক্ষণ সময় দিন। ধর্মবুদ্ধি শুকনো কাঠ পাতা জোগাড় করলো, বটগাছের কোটরের মধ্যে আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। কোটর থেকে পাপ বুদ্ধির বাবা বেরিয়ে এলো। তার সর্বাঙ্গ পুড়ে গেছে। সে পাপ বুদ্ধির কুকর্মের কথা বলল। একটু পরে তার মৃত্যু হলো। বিচারকরা ধর্মবুদ্ধির সাহস এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করল। পাপ বুদ্ধিকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।